সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আজকে আমরা ব্যাংক সমন্বয় বিবরণীর তৃতীয় পার্ট করব। আজকে আমরা সি পার্টের একটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব। অঙ্কটি হলো ন্যাশনাল ইউনিভার্সিটি 2017 কোশ্চেন নম্বর 17। এটা আমরা আজকে সমাধান করার চেষ্টা করব। আশা করি তোমরা আমার সাথেই থাকবা। অঙ্কটা হলো যে the cash book of Saida and Sons showed a bank balance of টাকা 40,000 on 13 June 2016, while her bank statement had balance of টাকা 33,100 her credit. তো আমরা যখন অঙ্কগুলো করব আমরা ধরে নেব এটা উভয়জেরের অঙ্ক। তো আমরা অঙ্কটা সাদিয়া and Sons bank reconciliation statement June 30, 2016। টাকা পার্টিকুলার টাকা পার্টিকুলার্স কেমন। তো এখানে যেটা বলা আছে প্রথমে আমরা প্রথমে নগদের সাইডটা করার চেষ্টা করব। সেখানে যেটা বলা আছে আমরা পার্টিকুলার্স না লেখা না আমরা আরও সহজভাবে ওই জিনিসটা লিখতে পারি। এটা আমরা দুটা আলাদা আলাদা করতে পারি। আমরা এটা লিখব ডিপোজিটর বুক, আরেকটা হলো ব্যাংক বুক। আরও সহজ হয়ে যাবে জিনিসটা, আমরা এভাবেও করতে পারি। তো ডিপোজিট বুকের মধ্যে আমরা লিখতে পারি, সেখানে দেওয়া আছে যে ব্যাংক ব্যালেন্স 40,000 টাকা দেওয়া আছে এবং ব্যাংক স্টেটমেন্ট হোয়াইল হার ব্যাংক স্টেটমেন্ট হ্যাজ ব্যালেন্স এত। তাহলে আমরা ডিপোজিটের আমরা যেটা দেখতে পারি সেটা হলো ব্যালেন্স বিডিও লিখতে পারি 40,000। কেমন, ব্যালেন্স বিডি 40,000। তাহলে আমরা এখানে দেখব যে আর কি থাকতে পারে। সেখানে একটা আছে জুন 30 রিসিভ 10,500 ক্রেডিট, বাট এটা আমরা আমাদের ব্যাংকের সাইটে আসবে, আমি বুঝিয়ে দিব। বিতে আছে দ্য ব্যাংক হ্যাড চার্জ সাইদ অ্যান্ড সন্স অ্যাকাউন্ট ফর অ্যানাদার পার্টি চেক 1600 ইন এরর অফ জুন এত অ্যান্ড হ্যাড রেপুটেড। এটাও আমরা দেখিয়ে দিব, এটাও ব্যাংকের সাইডেরই ভুল। সিতে আছে নোট কালেক্টেড বাই দ্য ব্যাংক 4,000 অ্যান্ড ইন্টারেস্ট 1,500 নট রেকর্ডেড ইন দ্য বুক। নোট কালেক্টেড, তাহলে আমরা এটা এখানে লিখতে পারি অ্যাড নোট কালেক্টেড বাই ব্যাংক, নোট কালেক্টেড বাই ব্যাংক 4,000। এটা সি, কেমন, সি। এরপরে সিতে আরেকটা আছে ইন্টারেস্ট ক্রেডিটেড বাই ব্যাংক 1,500। আমরা একটা জিনিস খেয়াল রাখবো, এই ডিপোজিটের অংশটা আমরা ধরে নিব যে ব্যাংকটা সঠিক ধরে আমরা এগোবো। আমি প্রথম যে পার্ট 1-এ যেটা দেখিয়ে দিয়েছিলাম যে একটা চার্ট করে সিঙ্গেল সাইড যেটাকে আমরা একক জের বলি, সেইভাবে আমরা করব, ধরে নিব ব্যাংকটা সঠিক। এই জন্য আমরা ব্যাংকে আমার এই অ্যামাউন্টগুলো যোগ হয়েছে বলে আমি এখানে অ্যাড করছি। গেল এটা।
এরপরে ডিতে আছে আউটস্ট্যান্ডিং চেক, সেটা এখানে আসবে না। ইতে আছে ব্যাংক চার্জ, এফে আছে এনএসএফ চেক। কেমন? তো আমরা এখানে আর নেই কিছু, এখানে হবে লেস। অঙ্কগুলো একেবারেই সহজ যদি আমরা টেকনিকটা ধরতে পারি। তাহলে এখানে আমরা লিখব ব্যাংক চার্জ, এটা হলো ই, ব্যাংক চার্জ 300 টাকা। এরপরে এফ, এনএসএফ চেক 6000, তাহলে আমরা লিখব 6300। তাহলে টোটাল যোগ করলে আসবে 39,200 টাকা। এটাকে আমরা লিখব কারেক্টেড ব্যালেন্স। কেমন? এদিকে আমরা নর্মালি আমরা যেটা একক জারে করে থাকি সেটাই, এখানে আর নতুন কিছু আসবে না। যদি কোনো ভুল থাকতো, এরর হতো, ডিপোজিটের কোনো ভুল করতো, তাহলে সেটা এখানে আসতো। এবার আমরা দেখব যে ব্যাংকের পাশে কি কি লেখা আছে। ব্যালেন্স বিডি, সেটা হলো যে 33,000, 33,100 অ্যাড এখানে ডিপোজিট ইন ট্রানজিট কথাটা কোথাও বলা নেই, তাহলে আমরা কীভাবে বুঝবো? এখানে 1 নম্বরে বলা আছে এতে অন 30 জুন 2016 টোটাল ক্যাশ রিসিপ্ট অফ টাকা 10,500 ওয়াজ ব্যাংকড বাট ক্রেডিটেড টু হার অ্যাকাউন্ট অন দ্য ফলোয়িং ডে। আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, ডিপোজিট ইন ট্রানজিটটা সবসময় অ্যাকাউন্টিং পিরিয়ডের শেষ তারিখের কথা উল্লেখ থাকবে। শেষ তারিখে সেটা ব্যাংকে জমা দিবে এবং ফলোয়িং ডে মানে পরবর্তী দিন সেটা আদায় হবে। তো এখানে বলছে অন 30 জুন 2016 টোটাল ক্যাশ রিসিপ্ট অফ টাকা 10,500 অন 13 জুন টোটাল ক্যাশ রিসিভ, অর্থাৎ জুনের 30 তারিখে একটা চেক রিসিভ করছে ওয়াজ ব্যাংক বাট ক্রেডিটেড টু হার অ্যাকাউন্ট অন দ্য ফলোয়িং ডে, অর্থাৎ টাকাটা ডিপোজিট ইন ট্রানজিট হলো শেষ তারিখে টাকাটা জমা হবে এবং শেষ তারিখে চেকটা ব্যাংকে জমা হবে, কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হবে না। তো যেহেতু অ্যাকাউন্টে ক্রেডিট হবে না, সেহেতু সেটা পরবর্তী দিন হবে। তো এটা আমরা ধরবো ডিপোজিট ইন ট্রানজিট। ডিপোজিট ইন ট্রানজিট হলো 10,500, এটা হলো এ। এরপরে আমরা আরেকটা আনতে পারি সেখানে বিতে, যেটা বলা আছে দ্য ব্যাংক হ্যাড চার্জ সাইদ অ্যান্ড সন্স অ্যাকাউন্ট ফর অ্যানাদার পার্টি চেক 1600 ইন এরর জুন 25 হ্যাজ নট রেকটিফাইড এরর অন দ্য 5 জুলাই 2016। যেখানে যেটা বলা হয়েছে সেটা হলো যে ব্যাংক হ্যাড চার্জ সাইদ অ্যান্ড সন্স অ্যাকাউন্ট ফর অ্যানাদার পার্টি চেক। চার্জ বলতে ব্যাংক থেকে টাকা কেটে নিয়ে যাওয়া, অর্থাৎ সাইদা কোম্পানির অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিচ্ছে ভুলে আরেকটা প্রতিষ্ঠানের টাকা, অর্থাৎ সাইদার থেকে কাটার কথা না, সাইদা অ্যান্ড সন্স থেকে কেটে ফেলছে সাইদা থেকে আরেকজনের টাকা। এই জন্য এখানে বলছে যে দ্য ব্যাংক হ্যাড চার্জ সাইদা অ্যান্ড সন্স অ্যাকাউন্ট ফর অ্যানাদার পার্টি চেক 1600 ইন এরর, অর্থাৎ সাইদার থেকে টাকাটা কেটে নিয়ে গেছে ব্যাংক ভুলে, যেটা আরেকজন থেকে কাটার কথা ছিল অ্যানাদার পার্টির চেক। তো যে জন্য সাইদার টাকা যদি কমে যায়, ব্যাংক সেটা আবার সাইদার এখানে নিয়ে আসতে হবে। এই জন্য এটাকে বলা হয় এরোনিয়াসলি চার্জ বাই ব্যাংক 1,600। কেমন? 1,600, তাহলে সেটা আমরা লিখব 45,200 লেস আউটস্ট্যান্ডিং চেক 6,000, তাহলে 39,200
কারেক্টেড ব্যালেন্স। তাহলে আমরা যেটা দেখলাম যে এখানে ঠিক আছে, যেটা আমরা আগেও জানি ভাবি, ডিপোজিট ইন ট্রানজিটের ক্ষেত্রে এরর ইন আন্ডারস্টেটেড হতে পারে। অর্থাৎ ভুলটা কী ধরনের, ব্যাংক কী ধরনের ভুল করে, ব্যাংক যে ভুলটা করে সেটা হলো ব্যাংক আমি যদি সাইড অ্যান্ড সন্স হই তাহলে আমার টাকাটা ব্যাংক আরেকজনকে ভুলে দিয়ে দিতে পারে, সমস্যা নেই, পরবর্তীতে আবার ব্যাংক এটা কারেকশন করে নিয়ে আসবে। এই জন্য এরোনিয়াসলি চার্জ বাই ব্যাংক, ভুলে ব্যাংক আরেকজনের টাকা আমার অ্যাকাউন্ট থেকে কেটে ফেলছে, পরে আমার অ্যাকাউন্টটা আমাকে ফেরত দিয়ে দিচ্ছে। আবার এমন হতে পারে আমার অ্যাকাউন্টে যা জমা হওয়ার কথা, আমি ডিপোজিট করলাম 500 টাকা, ব্যাংক আমার 50 টাকা অ্যাড করছে, তাইলে আরও 450 টাকা অ্যাড করে। অর্থাৎ ব্যাংক যদি ভুল করে, বা ব্যাংক আমার অ্যাকাউন্টে 5000 টাকা অ্যাড করার কথা, ব্যাংক 50,000 টাকা অ্যাড করে ফেলছে, তাহলে সে 50,000 টাকা বিয়োগ করবে। অর্থাৎ ব্যাংক যে ভুলগুলো করে সেটা হলো ব্যাংক আমার অ্যাকাউন্টে যদি কম লেখে তাহলে অ্যাকাউন্টে যোগ করবে, ব্যাংক যদি বেশি লেখে তাহলে সেটা বিয়োগ করবে। আর আউটস্ট্যান্ডিং চেক, তাহলে সেটা আমরা দেখলাম। এভাবেই আমরা সমাধানটা করব, এটাকে আমরা ওইভাবেও করতে পারি। তাহলে এখানে মূল যে ফ্যাক্টরটা সেটা হলো ডিপোজিট ইন ট্রানজিট, আউটস্ট্যান্ডিং চেক আর এরর অথবা এরোনিয়াসলি চার্জ, এই বিষয়গুলো এখানে জটিল। আর এই অংশটা অ্যাজ ইউজুয়াল যেটা তোমরা নর্মালি ইন্টারমিডিয়েটেও করেছো, আমার সেখানে ইন্টারমিডিয়েটে তোমার ব্যাংক সমন্বয় বিবরণী, সেখানে অনেকগুলো ক্লাস দেওয়া আছে, তোমরা যদি দেখে নাও তাহলে আশা করি এইটার নিয়মটা আরও ক্লিয়ারলি তোমরা বুঝতে পারবে। যেহেতু তোমাদের এটা একক জাতটা খুব গুরুত্বপূর্ণ না, সেই জন্য আমরা এটা এখানে ডিসকাস করিনি। এবার আমরা এই অঙ্কটার থেকে আমরা জার্নাল করার চেষ্টা করব। জার্নালের ক্ষেত্রে আমরা এখানে দেখব, এখানে প্রথমে আমরা সি নাম্বারের জার্নালটা করার চেষ্টা করব। সি, জার্নাল এন্ট্রিজ, প্রথমে সি করব। সিতে বলা আছে যে আমি যদি নোট রিসিভেবল যদি কালেকশন করি তাহলে সেটা আমার, অর্থাৎ মনে রাখতে হবে জার্নালগুলো ওই জার্নালগুলো আসবে যে জার্নালগুলো নর্মালি ক্যাশ বইয়ে সম্পর্কযুক্ত না, ক্যাশ বইয়ে অ্যাড হয় না, রেকর্ড হয় না, ওটাকে আমরা রেকর্ড করব। তাহলে আমরা যদি চেকটা করি তাহলে এখানে যেটা দেওয়া আছে, আমি ক্যাশ গ্রহণ করলাম, ক্যাশ ডেবিট, নোট রিসিভেবল ক্রেডিট, ইন্টারেস্ট অন ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। তাহলে আমি নোটটা কত টাকার নোট গ্রহণ করলাম, আমি নোট গ্রহণ করলাম 4000 টাকার নোট, আর হলো 1500 টাকার ইন্টারেস্ট, তাহলে 5500 টাকা। কেমন, এটা আমি পেয়ে গেলাম। এবার আমি ই নাম্বারের একটা জার্নাল আছে সেটা করব। ই নাম্বারে ছিল ব্যাংক চার্জ, যদি ব্যাংক আমার থেকে টাকা কেটে নিয়ে যায় তাহলে সবসময় খেয়াল রাখতে হবে, অর্থাৎ নর্মালি ডিপোজিটরের বুকে যেগুলা বিয়োগ হবে সবগুলা ব্যাংক ক্রেডিট হবে, কারণ ব্যাংক থেকে টাকা কমে যাবে। তাহলে ব্যাংক চার্জ একটা খরচ, ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট, সেটা হলো যে 300 টাকা। এবার হলো এফে বলা আছে যে এনএসএফ চেক, অর্থাৎ আমি যদি কারো কাছ থেকে চেক পাই, চেকটা পাওয়ার সাথে সাথে আমি সেখানে লিখি ব্যাংক ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, কারণ আমি অ্যাকাউন্ট রিসিভেবল থেকেই চেকটা পেয়ে থাকি। তো যদি চেকটা ব্যাংকে জমা দেওয়ার পরে চেকটা আবার যদি আমার কাছে এনএসএফ নন সাফিসিয়েন্ট ফান্ড যদি চেকটা ফেরত আসে, তাহলে আমি যার কাছে টাকা পাবো তাকে আবার আমি বলবো যে হ্যাঁ তোমার কাছে আমি টাকা পাবো। তখন আমি যেটা করব যে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট ব্যাংক ক্রেডিট, সেটা হলো যে 6000 টাকা। তাহলে এইটা আগে কি ঘটছিল, আগে যখন আমি চেকটা গ্রহণ করছিলাম তাহলে আমি ব্যাংক ডেবিট করছিলাম, অ্যাকাউন্ট রিসিভেবলকে আমি ক্রেডিট করছিলাম 6000। কেমন এটা, তো যখন আবার চেকটা নন সাফিসিয়েন্ট হয়ে গেল তখন আবার আমি তার কাছে টাকা দাবি করলাম। প্রথমে এটা করছিলাম কিন্তু পরবর্তীতে আমি আবার এটা করব। কেমন, তো এভাবে আমরা জার্নালগুলো করব যে জার্নালগুলো আমাদের রেকর্ডভুক্ত হয়নি। এবার আমি কিছু গুরুত্বপূর্ণ টার্মস নিয়ে আলোচনা করব, আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনবা। যেমন আমরা অনেক সময় বলি যে ডেবিট মেমোরেন্ডাম এবং ক্রেডিট মেমোরেন্ডাম আমরা বলে থাকি। যেমন একটা হলো ডেবিট
মেমোরেন্ডাম, আরেকটা হলো ক্রেডিট মেমোরেন্ডাম। ডেবিট মেমোরেন্ডাম হলো যে ডেবিট দুটো পক্ষের আছে এখানে। একটা হলো যদি আমার অ্যাকাউন্ট থেকে যদি টাকা কেটে নিয়ে যাওয়া হয়, কেটে আমাকে যদি কোনো তথ্য দেওয়া হয়, সেটা হলো যে ডেবিট মেমোরেন্ডাম। তার মানে যে অ্যাকাউন্ট থেকে টাকা কেটে জানানো, অর্থাৎ আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নিয়ে গেল আমাকে, যেমন আমরা অনেক সময় দেখি যে মোবাইলে যদি আমরা ফ্লেক্সি করি তাহলে আমাদের এখানে মেসেজ চলে আসে, এটা হলো ক্রেডিট মেমোরেন্ডাম। অর্থাৎ আমার অ্যাকাউন্টে যদি কোনো টাকা জমা হয় অ্যাকাউন্টে, তাহলে সেটাকে বলে ক্রেডিট। তো মেমোরেন্ডাম মানে হলো আমাকে জানানো, জানিয়ে দেওয়া তথ্যের মাধ্যমে। আবার অ্যাকাউন্ট থেকে টাকা যোগ হলে জানানো, অর্থাৎ আমার অ্যাকাউন্টে যদি টাকা যোগ হয় তাহলে আমাকে জানিয়ে দেওয়া হয়। এখন আমাদের এখানে দুটো বিষয় আছে, একটা হলো ডিপোজিটর বুক, আরেকটা হলো ব্যাংক বুক। কেমন? তো ডিপোজিটর বুকে যদি যদি জমা হয়, আমি যদি টাকা জমা করি তাহলে যেটাকে বলা হয় ডেবিট। আবার এখানে যদি টাকা আমি জমা করি তাহলে সেটাকে বলি আমরা ক্রেডিট। অর্থাৎ ব্যাংক ক্রেডিট মানে ব্যাংকে জমা হওয়া, আর ক্যাশ বইতে ডেবিট মানে ক্যাশ বইতে জমা করা। আবার এখানে বিয়োগ করা বা উত্তোলন যেটা আমরা বুঝে থাকি, উত্তোলন বলতে আমরা যেটাকে ডিপোজিটের বুকে বা ক্যাশ বুকে, যেটাকে আমরা ডিপোজিটের বুক অথবা আমরা ক্যাশ বুকও বলতে পারি, তাহলে এটাকে আমরা ক্রেডিট করলে আমরা ডেবিট। অনেক সময় আমরা যখন চেক নিয়ে ব্যাংকে যাই তখন সেটাকে আমরা ডেবিট বলি, কারণ আমার ব্যাংক থেকে আমি টাকাটা উত্তোলন করি। কেমন? ব্যাংক থেকে আমরা টাকাটা উত্তোলন করি, এই জন্য আমরা ব্যাংক থেকে যখন কমে যায় তখন ব্যাংক ডেবিট হয়ে যায়। আবার ক্যাশ বুকে নিয়ম হলো যে আমি যদি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে নিয়ে আসি তাহলে আমার ক্যাশ বইতে আমার এটা ডেবিট হবে, অর্থাৎ আমার ক্যাশ আমার কাছে চলে আসবে, এই জন্য সেটা ডেবিট হবে। এই জন্য যদি উত্তোলন করি তাহলে হবে এটা। তো এখানে ডিপোজিট এবং উত্তোলন, আমরা অনেক সময় বলি যে ব্যাংকে দুবার ক্রেডিট করা হলো, এরকম ধরনের এন্ট্রি আমরা বলে থাকি। যদি ব্যাংকে দুইবার ক্রেডিট করে তাহলে টাকাটা ব্যাংকে দুইবার লিখবে, তাহলে এরপর এটা বিয়োগ করতে হবে। আবার যে আমরা অনেক সময় বলি যে ক্যাশ বুকে দুইবার ডেবিট করা হলো, ক্যাশে দুইবার টাকাটা যোগ করা হলো, তাহলে এখন একবার বিয়োগ করে দিতে হবে। তো এইভাবে আমরা অঙ্কগুলোর সমাধান করব। তো এর পরবর্তীতে আমরা চেষ্টা করব যে আরও দুটো অঙ্ক করার জন্য। তোমরা আমার সাথেই থাকবা এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আশা করি তোমরা অঙ্কটি বুঝেছো। যদি কেউ না বুঝে থাকো তাহলে তোমরা আমার চ্যানেলের মাধ্যমে তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো এবং আমি পরবর্তীতে এটার সমাধানটা করে দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।